হ্যালো, কি অবস্থা সবার? সবাইকে ওয়েলকাম জানাচ্ছি আমাদের নতুন একটা ক্লাসে। নতুন একটা পেপার শুরু হচ্ছে। আমাদের ফার্স্ট পেপার শেষ, এখন সেকেন্ড পেপার শুরু করতে যাচ্ছি। সেকেন্ড পেপারের ফার্স্ট চ্যাপ্টার থার্মোডাইনামিক্স বা তাপগতিবিদ্যা। সো সবাইকে ওয়েলকাম জানাচ্ছি এটার মাস্টার ক্লাসে। আজকে লেকচার 1। সো শুরুতে আমরা যেরকম করে থাকি আর কি, যে প্রথমে একটু চ্যাপ্টারে কি কি টপিকস আছে, কি কি টাইপে ভাগ করছি আমরা, সেগুলো নিয়ে একটু কথাবার্তা বলবো, এন্ড দেন একটা টপিক নিয়ে কথাবার্তা হবে। চলো দেরি না করে শুরু করে দিই। তোমাদের সাথে আছি আমি সব্যসাচী চক্রবর্তী শ্রেষ্ঠ। আমি 2015 সালে এইচএসসি দিয়েছিলাম, আর 2021 সালে বই থেকে গ্রাজুয়েশন কমপ্লিট করছি। তো চলো কথাবার্তা না বাড়াই আমরা একটু দেখি এই চ্যাপ্টারের টাইপ। খুব অনেক বেশি যে তা না, বাট বেশ অনেকগুলো টাইপ আছে এবং খুব ইম্পর্টেন্ট চ্যাপ্টার, কারণ এখান থেকে প্রচুর কোশ্চেন আসে, প্রত্যেকটা পরীক্ষাতেই আসে। তো আমরা এখান থেকেই মার্ক আউট করার চেষ্টা করবো যে কোন কোন টপিক থেকে আসে। যেমন প্রথমে আছে থার্মোমিটার। থার্মোমিটারের মধ্যে বেশ কয়েকটা টাইপ আসে। এক স্থির বিন্দু থার্মোমিটার, দুই স্থির বিন্দু থার্মোমিটার। দুই স্থির বিন্দুর মধ্যে আবার একটু ভাগটাগ আছে, ত্রুটিপূর্ণ থার্মোমিটার হলে কিভাবে সলভ করবা, সেলসিয়াস, ফারেনহাইট, এই ধরনের বিভিন্ন থার্মোমিটার নিয়ে কথাবার্তা বলি। খুবই 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 গুরুত্বপূর্ণ টপিকের মধ্যে যদি একটা থাকে সেটা ডিকিউ ইজ ইকুয়াল টু ডিইউ প্লাস ডিডব্লিউ। অনেক কিছু কথাবার্তা বলার আছে এখানে। হয়তো কোশ্চেন খুব বেশি যে আসছে ব্যাপারটা তা না, কিন্তু জিনিসটা অনেক ডেপথে বুঝতে হয়। এবং এটা বলতে পারো এই চ্যাপ্টারের একেবারে প্রাণ ভ্রমরা টাইপের টপিক। ঠিক আছে, এই জিনিস না বুঝলে, ভালো করে এটার ইনার মিনিংস গুলো সম্পর্কে আইডিয়া না থাকলে এই চ্যাপ্টারটারই আসলে মাহাত্ম্য নাই হয়ে যায় আর কি। আচ্ছা, দেন যান্ত্রিক শক্তিকে তাপ শক্তিতে রূপান্তর, এখান থেকে কোশ্চেন প্রচুর আসছে। মজার ব্যাপার হলো এই অঙ্কগুলা খুব সিলি সিলি এবং খুব ইজিলি করা যায়। 9, 10 এর যে তোমাদের আইডিয়া আছে, চিন্তা ভাবনা আছে, সেগুলো দিয়ে করে ফেলতে পারবা। দেন আমরা যাচ্ছি সমষ্ণ প্রক্রিয়ার বিভিন্ন সমীকরণ। গুরুত্বপূর্ণ টপিক। সমষ্ণ প্রক্রিয়া যে আলটিমেটলি কিন্তু তোমাকে রিলেট করাবে ডিকিউ ইজ ইকুয়াল টু ডিইউ প্লাস ডিডব্লিউ এখানেই নিয়ে। সো ওইটার যে যে সমীকরণগুলো আছে ভেঙে ভেঙে প্রত্যেকটা পার্টে, সেগুলো নিয়ে আমরা কথাবার্তা বলবো। মোদ্দা কথা সমষ্ণ প্রক্রিয়া নিয়ে কথা হবে। দেন আসতেছে রুদ্ধতাপীয় প্রক্রিয়ার বিভিন্ন সমীকরণ, ভেঙে ভেঙে আবার রুদ্ধতাপ প্রক্রিয়া নিয়ে কথা হবে। এই টপিকটা অনেক অনেক বেশি ইম্পর্টেন্ট এবং প্রিভিয়াস ইয়ার গুলাতে প্রচুর কোশ্চেন আসছে এখান থেকে। নেক্সট, এরপর আমরা চলে যাব হলো ইঞ্জিনের কৃতকাজ এবং দক্ষতা, কার্নো ইঞ্জিন এবং যে কোনো তাপীয় ইঞ্জিনের যে বেসিক স্ট্রাকচার, সেখান থেকে দক্ষতার ক্যালকুলেশন, এগুলো নিয়ে আমরা কথাবার্তা বলবো। এটাও খুবই খুবই গুরুত্বপূর্ণ টপিক, এখান থেকে প্রচুর কোশ্চেন আসছে। লাস্টে রয়ে গেছে রেফ্রিজারেটর, তুলনামূলক ইঞ্জিনের থেকে একটু লেস ইম্পর্টেন্ট টপিক, বাট কোশ্চেন টুকটাক একটু একটু আসে। হ্যাঁ, ফাইনালি রয়ে গেল এন্ট্রপি। এন্ট্রপি চেঞ্জ নিয়ে আমরা কথাবার্তা বলি। এন্ট্রপি আসলে ভাস্ট একটা টপিক, অনেক অনেক কিছু এটার মধ্যে আছে এবং এটার আসলে তুমি যদি একেবারে ডিপে ঢুকে পড়তে চাও তাইলে তোমাদের সিলেবাসে যতটুকু কন্টেন্ট আছে সেটা আসলে এনাফ না। ঠিক আছে, স্টিল আমরা এখানে কিছু ডেফিনেশন এবং তারপর হলো সেখান থেকে কিছু ম্যাথমেটিক্যাল ইকুয়েশন ডিরাইভ করে দেন হইলো গিয়ে আর কি অঙ্ক টঙ্ক করবো কিছু। সো চলো আমরা দেখি আজকের লেকচারে যাওয়ার আগে এখানে আর দুইটা ছোট্ট ছোট্ট টপিক আছে, সিপি আর সিবি। সো একটা হলো সমচাপ প্রক্রিয়া, সময়আয়তন প্রক্রিয়ায় এই তোমার যে গ্যাসের মোলার আপেক্ষিক তাপ, এই টপিক নিয়ে একটু টুকটাক কিছু কোশ্চেন আসছে, খুবই অল্প, বাট এখানে গামার ব্যাপার স্যাপার আছে তো, যেটা কিন্তু অন্যান্য জায়গায় কাজে লাগে। ফাইনালি গৃহীত তাপ ইজ ইকুয়াল টু বর্জিত তাপ, এই টপিকটা থেকে কোশ্চেন অনেক আসছে, কিন্তু মজার ব্যাপার কি আবারও এগুলো 9, 10 এর যে বেসিক আইডিয়া আছে তোমাদের তাপের, ওখান থেকে করে ফেলা যায়। চলো তাইলে সামনে দেখি আমরা আজকে কি নিয়ে কথা বলতেছি। আমাদের আজকের টপিক হইলো তাইলে থার্মোমিটার। আচ্ছা, একটু মুছে দিয়ে কালারটা ঠিকঠাক করে নেই। ওকে, সো যেটা বলতেছিলাম, আমাদের আজকের টপিক থার্মোমিটার। সো থার্মোমিটারের মধ্যে আমরা মেইনলি কথাবার্তা বলবোই হলো দুই স্থির বিন্দু থার্মোমিটার নিয়ে। এখান থেকে আগে একটু ছোট্ট করে দেখে নিই কি কি আসছে। প্রচুর এমসিকিউ কোশ্চেন আসে এখান থেকে, ছোট ছোট অঙ্ক তো, মানে 2 লাইন 3 লাইনে করে ফেলা যায়। সো এরকম ছোট ছোট অঙ্ক কিন্তু এখানে দেখো তোমার বুয়েটে, সিকে রুয়েটে, কুয়েটে প্রত্যেক বছরই প্রায় আসতেছে, রুয়েটে আসছে, বুটেক্স আইওটিতে কিন্তু রিসেন্ট ইয়ার্স গুলাতে আসছে। এবং তুমি রিটেনের দিকে তাকাইলে দেখো রিটেন থেকেও কিন্তু এখানে প্রিভিয়াস ইয়ার গুলোতে কোশ্চেন আসার বেশ ভালো এক্সাম্পল আছে। সো আমরা প্রথমে একটু কথাবার্তা বলতে চাই এটার যে কনসেপচুয়াল গ্রাউন্ড আর কি, সেটা নিয়ে, যে তাপমাত্রা পরিমাপের মূলনীতিটা কি। সহজে যদি মূলনীতি বলি তাইলে তোমাকে মূলনীতি আমরা এভাবে বলতে পারি এক কথায়, যে মূলনীতিটা হলো এরকম: আমরা তাপমাত্রা পরিমাপ করব কোন একটা পদার্থের তাপমিতিক ধর্ম দিয়ে। এখন এই ধর্ম জিনিসটা কি, বা থার্মোমেট্রিক প্রপার্টি বলতেছি আর কি ইংলিশে এটাকে। ধরো তাপমাত্রা আসলে কি, প্রথম কথা তো এটা, তাপমাত্রা মানে হলো কোন একটা পদার্থের তাপীয় অবস্থা, যেটা ডিটারমাইন করবে যে আরেকটা বস্তুর সাথে যখন এটার ইন্টারেকশন হবে, হিট ট্রান্সফার হবে, তখন সে অ্যাকচুয়ালি হিটের কি গ্রহিতা হবে নাকি দাতা হবে। অর্থাৎ হিট এনার্জিটা, হিট হইলো ওয়ান কাইন্ড অফ এনার্জি যেটা ফ্লো করে, রাইট?
সো আমরা বলতেছি কি যে তাপমাত্রা হলো বস্তুর সেই অবস্থা যেটা ডিটারমাইন করবে যে পাশের আরেকটা বস্তুর সাথে তার কন্টাক্ট হইলে বা হিট ট্রান্সফার হইলে সে কি আসলে হিটটা দিবে নাকি হিটটা সে গ্রহণ করবে। এই জিনিসটা ডিটারমাইন করা হলো গিয়ে টেম্পারেচার, যেটা কিন্তু পানির ক্ষেত্রে তোমরা দেখছো যে ওয়াটার লেভেল থেকে ডিটারমাইন্ড হয়। যার হাইট বেশি থাকে ওয়াটার লেভেলের, সে হইলো তোমার পানি এক পাশ থেকে আরেক পাশে দেয়, এক সময় ওয়াটার লেভেল সমান হয়ে গেলে চাপ সমান, কাজ শেষ। সেম জিনিস কিন্তু আমরা বিভবের ক্ষেত্রে দেখছি, উচ্চ বিভব নিম্ন বিভব। উচ্চ থেকে তাইলে নিম্ন বিভবের দিকে আমরা কারেন্টের ফ্লো বলি, ইলেকট্রনের ফ্লোটা হয় উল্টা দিকে। সো ওই যে বিভবের মতো সেম টাইপের কোয়ান্টিটি যদি এখানে হিসাব করো তাহলে ওটাকে আমরা বলতেছিল তাপমাত্রা। যখন এই যে তাপমাত্রা মাপবো, তাহলে তাপমাত্রা বাড়তেছে কমতেছে পার্থক্য হচ্ছে, এটা বুঝবো কি দিয়ে? এমন কোন প্রপার্টি দরকার যেটা তাপমাত্রার সাথে সাথে চেঞ্জ হয়। সো এরকম যে সকল প্রপার্টি বা ধর্ম আছে তাদেরকে আমরা বলতেছি হলো গিয়ে তাপমিতিক ধর্ম বা থার্মোমেট্রিক প্রপার্টি। সো বেসিক্যালি আমরা যেটা বলতেছি যে তাপমিতিক ধর্ম, এই যে ধর্মটা আছে, এখন এই ধর্মটা কি? তাইলে ধর্ম বলতে আসলে বোঝাচ্ছি, যেমন ধর আমি খুব সহজে যদি বলি পদার্থের দৈর্ঘ্য কিংবা গ্যাসের আয়তন, লিকুইড আছে লিকুইড এক্সপ্যান্ড করে। সো বেসিক্যালি এই যে জিনিসপত্রগুলা, এগুলাকে আমরা বলতেছি হইলো গিয়ে তোমার তাপমিতিক ধর্ম। তুমি যদি হিট দাও পদার্থের দৈর্ঘ্য বেড়ে যায়। তুমি একটা পাত্রে যদি কিছু গ্যাস আবদ্ধ করে রাখো, তার যদি হিট দাও টেম্পারেচার বাড়বে, বাড়ার সাথে সাথে ওই গ্যাসটা আবদ্ধ পাত্রে আসলে তার চাপ বেড়ে যাবে। সিমিলারলি তুমি দেখবে পারদ থার্মোমিটার আমরা ইউজ করছি, পারদ থার্মোমিটারে কি হয়, যখন টেম্পারেচার বাড়তেছে তার লেংথটা বাড়তে থাকে, মানে আয়তন বৃদ্ধি পাইতেছে লিকুইডটার, এবং সেটা সামনের দিকে আস্তে আস্তে অগ্রসর হইতেছে। ছোট একটা মানে লাইন করে দিয়ে আমরা টিউবের মতো করে ওই টিউব দিয়ে সে অগ্রসর হইতে থাকে হিট পেয়ে। সো এই যে ব্যাপারগুলাটা, এগুলাকে আমরা বলতেছি তাপমিতিক ধর্ম। সো তাপমিতিক ধর্ম বলতে আসলে কোন একটা প্রপার্টিকে বলতেছি যার একটা মান আছে, আয়তনের একটা মান আছে, দৈর্ঘ্যের একটা মান আছে, এগুলাকে আমরা বলতেছি তাপমিতিক ধর্ম। This is proportional to, directly proportional to actually, directly proportional to তাপমাত্রা। এটাকে আমরা বলতেছি হলো গিয়ে তাপমাত্রা পরিমাপের মূলনীতি। কারণ এই তাপমিতিক ধর্ম হইতে পারে পদার্থের রোধ, আমরা রোদ থার্মোমিটার ইউজ করি, টেম্পারেচার বাড়লে কি হয়, রোদ বেড়ে যায়। সো এই যে জিনিসটা, রোদ হইতে পারে, আয়তন হইতে পারে, চাপ হইতে পারে, দৈর্ঘ্য হইতে পারে, ইট ক্যান বি এনিথিং, রাইট? বাট এটা টেম্পারেচারের সাথে সাথে বাড়তে কমতে হবে। সো যেটা বলতেছিলাম, এই মানটাকে যদি আমরা এক্স দিয়ে দেখাই, দেন ইকুয়েশনটা দাঁড়ায় কিরকম, এক্স ইজ ইকুয়াল টু সাম কনস্ট্যান্ট কে ইনটু থিটা, রাইট? বা আমি যদি সহজে বলি এক্স ইজ প্রপোর্শনাল টু টেম্পারেচার থিটা। এখান থেকে দেন আমরা হলো গিয়ে দুই ধরনের স্কেল ডিফাইন করি। একটাকে আমরা বলতেছি হলো এক স্থির বিন্দু পদ্ধতি, এটাতে একটাই স্থির বিন্দু থাকে যার রেফারেন্সে সব হিসাব করি, আর আরেকটাকে বলতেছি হলো দুই স্থির বিন্দু পদ্ধতি। সো আমাদের যত পপুলার স্কেল আছে, সকল পপুলার স্কেল হইল গিয়ে দুই স্থির বিন্দু পদ্ধতি দিয়ে করা। আমরা মোস্টলি কথাবার্তা সব বলবোই হইলো দুই স্থির বিন্দু নিয়ে। এক স্থির বিন্দু পদ্ধতির একটা খুব ছোট্ট সূত্র আছে, এটা মনে রেখে দিলেই কাজ হয়, এবং এটা কেবলমাত্র কেলভিন স্কেলের জন্য খাটে, আমরা যেটা নর্মালি পড়ছি। সো এটা অনেকটা এরকম, টি বাই টি ট্রিপল পয়েন্ট ইজ ইকুয়াল টু এক্স বাই এক্স অফ ট্রিপল পয়েন্ট। ট্রিপল পয়েন্ট কি জিনিস? পানির ত্রৈধ বিন্দু, যেখানে পানি অ্যাকচুয়ালি বাষ্প, তরল এবং হইল গিয়ে লিকুইড, তিনটা অবস্থাতেই থাকে। সো ওই অবস্থায় যে টেম্পারেচারটা হয়, এটার মানটা একটু মুখস্থ রাখতে হয় এখানে। এই টিটিআর এর মান হইল গিয়ে, এবং এটা কেবলমাত্র কেলভিন স্কেল দিয়ে আমরা ইউজ করি, এটার মান হলো 273.16 কেলভিন। এক্সাক্ট মানটা ইউজ করা উচিত, 273.16 কেলভিন। এক্স হইলো তাইলে থার্মোমেট্রিক প্রপার্টি গুলার মান। আচ্ছা, তো এটা নিয়ে আমরা খুব বেশি কথা বলি না, জাস্ট এই ফর্মুলাটা যদি একটু মনে রেখে দিতে পারো তাহলে ভালো। দিন শেষে আমার কাজে লাগে হইলো দুই স্থির বিন্দু পদ্ধতির। এখন দুইটা স্থির বিন্দু যে বলতেছি, দুইটা স্থির বিন্দু আসলে কি কি হবে? এই দুইটা স্থির বিন্দুর একটা হলো গিয়ে বরফ বিন্দু, আইস পয়েন্ট যেটাকে বলতেছি, আর একটাকে বলতেছি বাষ্পবিন্দু, আরেকটাকে বলতেছি বাষ্পবিন্দু। সো বরফ বিন্দু, বাষ্পবিন্দু, একটাকে আমরা বলতেছি থিটা আইস টেম্পারেচার, আরেকটাকে বলতেছি থিটা স্টিম। সো এই যে এই টেম্পারেচার গুলাকে থিটা দিয়ে দেখাচ্ছি, আর ওই টেম্পারেচার, সেম টেম্পারেচার গুলাতে যে থার্মোমেট্রিক প্রপার্টিটা আছে তার ভ্যালুকে আমরা এক্স দিয়ে দেখাচ্ছি। এই যে এক্স এখানে দিছিলাম, তাপমাত্রিক ধর্ম, ইট ক্যান বি এনিথিং। দৈর্ঘ্য হইলে দৈর্ঘ্য আমরা এখানে দিব এল থিটা মাইনাস এল আইস, যদি রোধ হয় তাহলে দিব আর থিটা মাইনাস আর আইস। তাহলে কথা হলো যেই স্কেলই আমরা ডিফাইন করি না কেন, স্কেল ডিফাইন করা মানে আসলে কি?
স্কেল ডিফাইন করা মানে হইলো এই যে স্টিম পয়েন্ট আর আইস পয়েন্ট এগুলা ইচ্ছা মতো চুজ করা, ঠিক আছে? এগুলা কিন্তু এক একজন ইচ্ছা মতো চুজ করছে, ইচ্ছা মতো দেয়া হয়েছে, ঠিক আছে? সো এই যে ইচ্ছা মতো দিছে, এক একজনের এক একটা ইচ্ছা হয়েছে। কে কিভাবে দিছে আমি যদি তোমাদেরকে একটু মনে করাই দিই, ছোটবেলায় হয়তো পড়ছিলা। সেলসিয়াস সাহেব কি দিছে? সেলসিয়াস সাহেব দিছে হইলো গিয়ে তোমার 0 ডিগ্রি আর 100 ডিগ্রি। তুমি যদি ফারেনহাইটের কথায় যাও, ফারেনহাইট সাহেব দিছে হইলো গিয়ে 32 ডিগ্রি আর 212 ডিগ্রি। ক্লিয়ার? এরকম করে দিয়ে দিছে আর কি। সো এগুলো যদি একটু কষ্ট করে মনে রাখতে পারো খুব ভালো জিনিস। আর সাথে আরো কয়েকটা ব্যাপার চলে আসে। তারপর কেলভিনের কথায় যদি যাও, কেলভিনেরটা অবশ্য একটু অন্যভাবে আসছে, এভাবে আসে নাই। হাউএভার 307, সরি ভুল দিয়ে দিছি, প্রথমে তো কমটা দিচ্ছিলাম, 273 আর এখানে হবে 373। সো এই মোটামুটি হইলো গিয়ে স্কেল গুলা, এবং এগুলোর মধ্যে তাহলে কিছু সম্পর্ক পাওয়া যায়। এবং এই ভ্যালু থেকে দেখো, তার মানে পয়েন্টটা কিন্তু সেম। আমি একটা টেম্পারেচার ডিফাইন করতেছি, টেম্পারেচারের তো কোনো পরম মান নাই, তাই না? সো আমি যেটা বলতেছি, পরম স্কেল আমরা পরবর্তীতে বলতেছি, কেলভিন স্কেল হলো পরম স্কেল, দ্যাটস ওকে। বাট ধরো কেলভিন স্কেল এখনো আবিষ্কৃত হয় নাই, সো টেম্পারেচারের এখনো কোনো পরম মান ডিফাইন করা হয় নাই। সো বেসিক্যালি বরফ যেখানে গলতেছে সেটা আসলে কত টেম্পারেচার? যে টেম্পারেচারটাতে বরফ গলে পানি হয়ে যাচ্ছে ওটা তো ফিক্সড একটা টেম্পারেচার। ওইটা কি সেলসিয়াস বলছেন 0, ফারেনহাইট বলছেন 32। আমি যদি স্কেলের দিকে তাকাই তাহলে এখানে যেটা বলতেছি যে দেখো, ফ্রিজিং পয়েন্ট 0 ডিগ্রি সেলসিয়াস ইজ ইকুয়াল টু 32 ডিগ্রি ফারেনহাইট। ক্লিয়ার? সো যেটা হলো সেলসিয়াস স্কেলের জন্য, এই স্কেলটা দেখো তাহলে সেলসিয়াসের স্কেল। সেলসিয়াস স্কেলে যেখানে আমি 0 পাচ্ছি, ফারেনহাইট স্কেলে সেম জায়গায় আমি 32-এর থেকে একটু বেশি, সরি 30-এর থেকে একটু বেশি পাচ্ছি, অর্থাৎ দ্যাট ইজ বেসিক্যালি 32। ক্লিয়ার? সো এইটুকু যদি আমরা বুঝি, সিমিলারলি তুমি উপরের দিকে তাকাও, যখন পানি ফুটতেছে অর্থাৎ আমরা বয়েলিং পয়েন্ট অফ ওয়াটারে পৌঁছায় গেছি, সেলসিয়াস রিডিং দিচ্ছে 100, সরি সেলসিয়াস রিডিং দিচ্ছে 100, যেখানে এ দিচ্ছে 210-এর থেকে একটু বেশি, ফারেনহাইট দিছে 210-এর থেকে একটু ধরতে, ফারেনহাইট দিছে 210-এর থেকে একটু বেশি, which is 212। সো মাঝখানে মজার একটা ব্যাপার ঘটছে কি, যে এই যে স্কেলটা, এটাতে তাইলে দেখো ভাগ কম করতে হচ্ছে, জায়গাটা তো সমানই, এখান থেকে এখান পর্যন্ত টেম্পারেচার ডিফারেন্সটা সেম, ঠিক আছে? ঘটনা যা ফিজিক্যালি ঘটতেছে সেম, বাট সেম ঘটনার যে ব্যবধানটা আছে, এখানে ব্যবধান কয়টা হয়েছে? এখানে ব্যবধান হয়েছে 100টা, 100টা ভাগ। ওয়্যারএজ যেখানে এই জায়গায় তাইলে কয়টা ভাগ হয়েছে চিন্তা করো তো, 212 minus 32, that is equal to 180টা ভাগ। সো সিম্পলি জাস্ট একটা জিনিস যদি তোমার কাছে জানতে চাই, তাহলে এই যে এটা আসলে কিসের সমান? এই নিচের ভাগটার সমান না? সো একটা জিনিস মনে রাখতে পারো আর কি চাইলে, যে এখানে যে মানগুলা পাচ্ছ, থিটা স্টিম মাইনাস থিটা আইস, যে ভ্যালুটা থিটা আইস, এই ভ্যালুটাকে আমরা বলি স্কেলের মৌলিক ভাগ সংখ্যা, মৌলিক ভাগ সংখ্যা, ঠিক আছে? এটাকে আমরা বলে থাকি স্কেলের মৌলিক ভাগ সংখ্যা। এবং এখান থেকে আমরা কিছু বিখ্যাত ফর্মুলা পাই, সেগুলো তোমরা আশা করি দেখলে এখন এমনিই বুঝবা। যেমন ধরো সেলসিয়াস স্কেলের সাথে যদি রিলেশন করি, সি বাই 100 ইজ ইকুয়াল টু এফ মাইনাস 32 ডিভাইডেড বাই 180, রাইট? ওই তো ভাগগুলা দিয়ে দিলাম, মাইনাস 0 আর দিলাম না। ইজ ইকুয়াল টু দিয়ে যদি আবার কেলভিনের সাথে করি, তাহলে কেলভিনে কি আসবে? ইজ ইকুয়াল টু আসবে কেলভিন স্কেলে কে মাইনাস, কেলভিন স্কেলে কে মাইনাস 273 ডিভাইডেড বাই 100। সো আলটিমেটলি এখান থেকে কিছু সম্পর্ক চলে আসে। এগুলো আমরা সবাই মোটামুটি দেখছি, চিনি, জানি। তাহলে আশা করি এটা বোঝা গেছে। এখন তুমি চাইলে দেখো তোমার নিজের মতো করে তোমার নাম দিয়ে একটা স্কেল কিন্তু বানায় ফেলতে পারো, তাই না? তোমার মতো ইচ্ছা মতো একটা আইস পয়েন্ট দিলে, ইচ্ছা মতো, আমি বলছি এটা ইচ্ছা মতো। সো ইয়োর স্কেল, ওয়াই দিয়ে নাম দিয়ে দিলাম, দ্যাটস ইট। ওকে, সো আই গেস থিওরি সংক্রান্ত কথাবার্তা যা ছিল মোটামুটি সবাই বুঝতে পারছি। এখান থেকে একটু অঙ্কতে যাই। কি বলতেছি আমরা? একজন রোগীর দেহের তাপমাত্রা একটি ত্রুটিপূর্ণ থার্মোমিটারের সাহায্যে মেপে। হেয়ার কামস দ্য ওপেনার।
ত্রুটিপূর্ণ থার্মোমিটারের সাহায্যে মেপে 45°C পাবেন। যদি থার্মোমিটারের বরফ বিন্দু এবং বাষ্পবিন্দু 3°C এবং 107°C পাওয়া যায়, তাহলে রোগীর প্রকৃত তাপমাত্রা ফারেনহাইট স্কেলে বের করো। ফারেনহাইটের সাথে রিলেশন করতে বলছে। ওকে, খুব ভালো কথা। চিন্তা করো, থার্মোমিটার নষ্ট বলতেছি, ঠিক আছে, থার্মোমিটার নষ্ট বলতেছি, কিন্তু একটা জিনিস নোটিস করো, সে কম টেম্পারেচারকে কম বলতেছে, বেশিকে কিন্তু বেশিই বলতেছে। নাম্বারিং উল্টায় নেই, নষ্ট হয়েছে কি, স্কেলিংটা, তাকগুলা নষ্ট হয়ে গেছে। এখানে 0 হওয়ার কথা ছিল, এখানে 0°C হবার কথা, রাইট? আবার এখানটাতে 100°C হবার কথা। আমরা যেটা বলতেছি যে এটার স্কেলিংটা চেঞ্জ হয়ে গেছে, স্কেলিংটা নষ্ট হয়ে গেছে। তো বেসিক্যালি নষ্ট হয়েছে কি, স্কেলিং নষ্ট হয়েছে। তাহলে এটাই তো আসলে ত্রুটিপূর্ণ থার্মোমিটার, এটাই তো তার ত্রুটি। আদারওয়াইজ সে কিন্তু থার্মোমিটার হিসেবে নষ্ট হয়ে যায়নি। থার্মোমিটারের কাজ কি, গরমকে গরম বলা, ঠান্ডাকে ঠান্ডা বলা। এ কিন্তু তা বলতেছে ছোট মান ঠান্ডা, বড় মান গরম, এটা তো ঠিক আছে। সো এভাবে যদি তুমি চিন্তা করো, আমি তোমাকে এটা বলি যে আমি যদি ধরেই নিই সেলসিয়াস স্কেল হইলো গিয়ে একেবারে আমার পরম স্কেল, তার মানে তার সাপেক্ষে কিন্তু ফারেনহাইট ভুল কথা বলতেছে। ফারেনহাইট একটা ত্রুটিপূর্ণ থার্মোমিটার, কারণ ফারেনহাইট 0-32 বলতেছে, 100-212 বলতেছে। সেম থিং কিন্তু এই অঙ্কটাতে হয়েছে যে 0-কে 3 বলতেছে আর 100-কে 107 বলতেছে। সো আমি কিন্তু ফারেনহাইটকে নষ্ট থার্মোমিটার বলি নাই। এখানেও কিন্তু এটা আসলে ত্রুটিপূর্ণ, কিন্তু আসলে ত্রুটিপূর্ণ না। আমি আসলে এটাকে একটা নতুন স্কেল হয়ে যাওয়া থার্মোমিটার বলতে পারি। এবার একটা পয়েন্টে আসো, এখানে যখন বলতেছিলাম থিটা আইস, থিটা স্টিম, এগুলাকে ধরো ডিফাইন করা যায় এক এক রকম করে, বাট হোয়াট অ্যাবাউট এক্স? এক্স কিন্তু সবার জন্য সেম। এক্স কি হয় রোধের মান, আর নাইলে হয়তো গ্যাসের চাপ, এনিথিং সেগুলা। তুমি চিন্তা করো তো, টেম্পারেচার যখন 0°C আছে বা 32°F আছে, মানগুলো আলাদা বলতেছি, বাট রোধের মান কি দুইটার জন্য আলাদা আলাদা হবে? জীবনেও না। রোধ যখন ধরো 50 ওহম, ওই জায়গার যে টেম্পারেচার সেটাকে হয়তো সেলসিয়াস বলতেছে 0, ফারেনহাইট বলতেছে 32। রোদ যখন 56-তে গেছে, তখন হয়তো সেলসিয়াস বলতেছে একটা ভ্যালু, ফারেনহাইট বলতেছে আরেকটা ভ্যালু, বাট রোধের মান দুইজনের জন্য সেম না। তো সিম্পলি চিন্তা করো, স্টিম পয়েন্ট আর আইস পয়েন্টে তোমার যে রোধের মান কিংবা গ্যাসের চাপ পাবা, এটা দিয়ে এই যে রেশিওটা পাচ্ছ, এটা ফারেনহাইটে যাও, সেলসিয়াসে যাও, ক্যালভিনে যাও, র্যাঙ্কিনে যাও, রোমারে যাও, তোমার নিজের আবিষ্কার করা স্কেলে যাও, কিংবা আমাদের এই নষ্ট থার্মোমিটার স্কেলে যাও, সব জায়গায় সমান। তো সিম্পলি এখন তুমি হিসাব করো যে আমার ফারেনহাইটের সাথে জানতে চাইছে, সো f-32 ডিভাইডেড বাই 180 ইজ ইকুয়াল টু, এটা হবে x থিটা মাইনাস x আইস, আই ডোন্ট নো হোয়াট দ্য ভ্যালুজ আর, এটা নিয়ে আমার কোনো মাথা ব্যথাই নেই। এখানে হবে x স্টিম মাইনাস x আইস। সাথে তুমি চিন্তা করো, এই সেম জিনিসটা আমরা যে একটু আগে ত্রুটিপূর্ণ থার্মোমিটার বলতেছিলাম, এটার তো আর ত্রুটি নাই, আমি বলতেছি এটার স্কেলিং নষ্ট। নতুন স্কেলের যে নতুন থার্মোমিটারটা পাইলাম, তাইলে এই থার্মোমিটারের কোন একটা থিটা মাইনাস তার নিজের আইস পয়েন্ট কত 3, আর এটা হলো 107-3। এই জিনিসটার ইকুয়েশন বানাইতে পারি মাঝখান থেকে। এই যে জিনিসটা আছে, এটা এতক্ষণ আমার হেল্প করছে, এবার এটারে সরায় দাও। এটারে যদি সরায় দেই, তাহলে দিন শেষে তোমার কাছে কি থাকতেছে, ফারেনহাইট টেম্পারেচার f-32/180 ইজ ইকুয়াল টু, এখানে হয়ে যাবে থিটা, থিটার ভ্যালু কত জানি, থিটার ভ্যালু ছিল এই যে 45°C পাইছিল, 45-3, আর এখানে চলে আসবে 104। তাইলে এই যদি তোমার ডাটা হয়, একটু ক্যালকুলেট করে ফেলি, x-32/180 is equal to 45-3/104. So solve, f এর ভ্যালু চলে আসবে, f এর ভ্যালু চলে আসবে এখনো আসে নাই, আমরা একটু ইজি করে করি। সো 45-3/104 ইন্টু 180 তার সাথে প্লাস 32। ওকে, আনসার আসতেছে 40.6923, 40.7°C দিয়ে দিলাম, 40.7°F। ঠিক আছে। ওকে, আমি কি ভুল করছি? এখনো আসে নাই, তাহলে আমি একটু জাস্ট হিসাব করি।
45 minus 3 by 104 into 180 প্লাস হবে 32। ওকে, ইয়েপ, একটু ভুল করছিলাম, ঠিক করে নেই, ক্যালকুলেশন এরর হয়েছিল। এফ এর ভ্যালু 104.69, 104.69 ডিগ্রি ফারেনহাইট। তাহলে কই পাইলাম? এই যে 104.69, সি নাম্বারটা, এটা হবে তাহলে আমাদের কারেক্ট অ্যান্সার। ঠিক আছে, পারা গেল। পরেরটা, a thermometer is made using a carbon resistor having a temperature coefficient of resistivity of এত। খুব ভালো কথা, টেম্পারেচার কোএফিসিয়েন্ট অফ রেজিস্টিভিটি মনে আছে, আলফা পড়তাম না আমরা কারেন্ট ইলেকট্রিসিটিতে? একটু তো পড়ে আসছি তাই না এইচএসসি তে? ওকে, the variation of resistance with temperature in the linear region is used to measure the temperature। অবশ্যই লিনিয়ার রিজিয়ন না হইলে তো সরাসরি এই যে লিনিয়ার রিজিয়নে যতক্ষণ হলো রেজিস্ট্যান্স ভ্যারি করে ওই জায়গাটাতে হিসাব করব, কারণ এখানেই তো আসলে রেজিস্ট্যান্স আর ইজ প্রপোর্শনাল টু থিটা, রাইট? লিনিয়ার রিজিয়ন মানেই তো আসলে আরটা থিটার প্রপোর্শনাল, আদারওয়াইজ তো আর থিটার প্রপোর্শনাল থাকবে না, এবং আমি তাইলে থার্মোমেট্রিক প্রপার্টি ইজ প্রপোর্শনাল টু টেম্পারেচার বলতে পারবো না। ওকে, on a cold winter day when the temperature is 8 degrees Celsius, the resistance is 216.8. What is the temperature on a summer day when the resistance is 213.5 ohm? ওকে, সো এটা আমার কাছে বাইর করতে বলছে, আমাকে বলছে হলো গিয়ে 8 ডিগ্রি সেলসিয়াসে রেজিস্ট্যান্স হইলো গিয়ে এত, তাহলে রেজিস্ট্যান্স যদি তোমার এই 213.5 হয় তাহলে কত হবে? এটা তাহলে আমরা একটু কারেন্ট ইলেকট্রিসিটির ফর্মুলা দিয়ে করতে পারি। তোমাদের মনে আছে কিনা যে আর থিটা ইজ ইকুয়াল টু আমরা বলতাম আর নট ইনটু 1 প্লাস আলফা থিটা, 1 প্লাস আলফা থিটা। সো তুমি সিম্পলি চিন্তা করো, এখানে পার ডিগ্রি সেলসিয়াসে যেহেতু দেওয়া আছে, আমি দুইটা ইকুয়েশন বানাইতে পারি। একটাতে হইলো গিয়ে তোমার 8 ডিগ্রি সেলসিয়াসে এই যে 216.8 দেওয়া আছে, তাই না? তাহলে আমরা যেটা করতে পারি, একটা লিখতে পারবো এইভাবে যে তোমার আর থিটা ইজ ইকুয়াল টু 216.8 ইজ ইকুয়াল টু আর নট ইন্টু 1 প্লাস আলফার ভ্যালু কত? আলফার ভ্যালু 0.00005 0.0005 ইন্টু 8। আর পরেরটার জন্য ইকুয়েশন লিখতে পারি 213.5 213.5। ওকে, এটা জানতে চাইছে এটা ডিগ্রি সেলসিয়াস, তাহলে কত হবে একটু ক্যালকুলেট করি। ও আচ্ছা, আর আলফার ভ্যালু বলছে হলো গিয়ে মাইনাস, অ্যাকচুয়ালি এখানে একটা ছোট গ্যাঞ্জাম আছে। সো এটা আসলে কন্ডাক্টর না, এটা সেমিকন্ডাক্টর, বুঝতেই পারতেছো। সেমিকন্ডাক্টরের অ্যাকচুয়ালি আলফা এরকম নেগেটিভ হয়, সো দিস ইজ 1 মাইনাস, এটা হয়ে যাবে আর নট ইন্টু 1 মাইনাস 0.0005 ইন্টু সাম থিটা। আমার টার্গেট তাইলে থিটা বাইর করা। কেমনে করতে পারি? খুব সোজা জিনিস, যে এই দুইটার ভাগ করে দাও। সো তুমি এখান থেকে তাহলে লিখতে পারবা কি 1 মাইনাস 0.0005 থিটা, নিচে হয়ে যাবে 1 মাইনাস 0.0005 ইন্টু 8 ইজ ইকুয়াল টু, এদিকে চলে আসতেছে 213.5, নিচে চলে আসতেছে 216.8। তাহলে চলো একটু ক্যালকুলেট করে নিই যে এখান থেকে থিটার ভ্যালু কত চলে আসে। ওকে, সো কি করব, 213.5 বাই 216.8 নিলাম, হ্যাঁ। তারপর আমরা গুণ করে দিব এটার সাথে এই যে 1 মাইনাস 0.0005 ইন্টু 8, এটা গুণ করলে তার সাথে এবার যা পাইছি এটাকে 1 মাইনাস আনসার করলাম, সেটাকে আবার ভাগ দিব 0.0005 দিয়ে, তাহলে আনসার চলে আসতেছে 38.32 38.32 ডিগ্রি সেলসিয়াস। 38.32, এটা সব থেকে কাছাকাছি আনসার 38.4 আছে। সো আমি এটাকেই আনসার হিসাবে নিয়ে নিলাম। মোস্ট প্রবাবলি যদি আর নট এর মানটা নির্ণয় করে করতাম তাইলে হয়তো এক্সাক্ট আনসারটা পাওয়া যেত আর কি, মানে ওরা যেটা দিছে। আচ্ছা,
চলে যাবো তাহলে পরেরটাতে, একটি ত্রুটিপূর্ণ থার্মোমিটার। আবারও সেম জিনিস, আমি তাহলে এখন আর থিওরি এক্সপ্লেন করবো না, একবারে চলে যাবো। ত্রুটিপূর্ণ থার্মোমিটার, গলিত বরফে 5 ডিগ্রি, শুষ্ক বাষ্পে 99 ডিগ্রিতে। থার্মোমিটারটা 52 ডিগ্রি দিলে ফারেনহাইট স্কেলে প্রকৃত তাপমাত্রা কত? তাহলে চিন্তা করো, আমি লিখবো আসলে কি, F-32 ডিভাইডেড বাই 180 ইজ ইকুয়াল টু, আমার তাহলে কি দাঁড়াচ্ছে, 52 ডিগ্রি সেলসিয়াস পার দিছে, তাহলে 52 মাইনাস সে কত দেয়, 5, নিচে হবে 99 মাইনাস 5। তাহলে এটা একটু করে ফেলি, এফ এর ভ্যালু কত আসে দেখি, চলো। তাহলে 52 মাইনাস 5, নিচে হবে 99 মাইনাস 5, ইন্টু হবে 180, তার সাথে যোগ হবে 30, 122 ডিগ্রি ফারেনহাইট, 122 ডিগ্রি ফারেনহাইট। ক্লিয়ার? সো এই যে ডি নাম্বারটা, এটা আমাদের কারেক্ট আনসার। ক্লিয়ার? আচ্ছা, তাহলে এটা পারলাম ভাইয়া। চলে যাব পরেরটাতে। একটা সুন্দর কোশ্চেন দিছে, কোন তাপমাত্রায় ফারেনহাইট ও কেলভিন স্কেলে একই পাঠ পাওয়া যাবে? ফারেনহাইট আর কেলভিনে সেম পাঠ। তাহলে একটু চিন্তা করো, লেটস সে ফারেনহাইটের ভ্যালু ইজ ইকুয়াল টু কেলভিনের ভ্যালু ইজ ইকুয়াল টু সাম এক্স। তাহলে আমি দেখো লিখতে পারতেছি, আমার ইকুয়েশন ছিল এরকম, F-32/180 ইজ ইকুয়াল টু কেলভিন স্কেলে K-273/100। এই তো দুইটার মানে যেহেতু এক্স, তাহলে আমি একবারে লিখি x-32 into 100 is equal to x minus 273 into 180। তাহলে ক্যালকুলেট করে ফেলে একটু কত আসে, কঠিন কিছু না। সো x minus 32 into 100 is equal to x minus 273 into 180। সো সলভ দিলে আনসার চলে আসতেছে তোমার 574.25। x এর ভ্যালু 574.25। ওকে, সো এই হইলো গিয়ে মেইনলি কথাবার্তা। তার মানে ফারেনহাইট স্কেলের ভ্যালু আর কেলভিন স্কেলের ভ্যালু হইলো গিয়ে সেম হয়ে গেছে। সো আনসার কত আসতেছে, 574.25। সো আনসার কিন্তু এটাই, 574.25 ফারেনহাইট, 574.25 কেলভিন, একই তো মান, তাই না? সো দুইটা দেখে কনফিউজড হয় না, ফারেনহাইট এবং কেলভিন যেটা দিয়ে করো না কেন, মান যেহেতু সমান, সো আনসার দুইটার ভ্যালু সেমই হবে। ওকে, হয়ে গেলে চলে যাবো পরেরটায়, কোন তাপমাত্রায় সেলসিয়াস ও ফারেনহাইট স্কেলে একই পাঠ পাওয়া যাবে? তাহলে সেলসিয়াস আর ফারেনহাইটে এই দুইটা, এবার আগের অঙ্কটাই। সো এটার আনসার অ্যাকচুয়ালি হইলো গিয়ে তোমার, আমি মুখস্থই বলতে পারি, বাট একটু মুখস্থ মানে করে দেখা ভালো আর কি পরীক্ষার হলে। সো c/5 ইজ ইকুয়াল টু, আমার তাহলে হবে F-32/9। তাহলে ক্যালকুলেট করে ফেলো, 9x ইজ ইকুয়াল টু 5x মাইনাস 32 ইন্টু 5। তাহলে চলে আসতেছে 4x ইজ ইকুয়াল টু তোমার 32 ইন্টু 5। তাহলে চলে আসতেছে x যেটা, এটার ভ্যালু ইজ ইকুয়াল টু 4 8 32, 5 8 40, রাইট? ওকে, একটা ছোট্ট ভুল হয়েছে, এই জায়গায় একটা মাইনাস আছে, সো এখানে একটা মাইনাস থাকবে আলটিমেটলি। 40 ডিগ্রি এখন সেলসিয়াস বলো, অর মাইনাস 40 ডিগ্রি ফারেনহাইট বলো, একই কথা। আনসার তাহলে এই যে -40 ডিগ্রি, এটা এখন তুমি সেলসিয়াসে দিবা নাকি ফারেনহাইটে দিবা, চয়েস ইজ ইয়ার্স, কারণ আলটিমেটলি -40 যখন হচ্ছে ভ্যালুটা, সেটা সেলসিয়াস দাও আর ফারেনহাইট দাও, দুইটার জন্য তো সেম, এটাই তো বাইর করলো। এটা মুখস্থ রাখা ভালো, কারণ প্রায়ই আসে পরীক্ষায় আর কি, সেলসিয়াস আর ফারেনহাইটের এই ভ্যালুটা। পরেরটা, একটি স্থির আয়তন হাইড্রোজেন থার্মোমিটারকে তরল, বায়ু, বরফ ও বাষ্পে স্থাপন করলে যথাক্রমে এত সেন্টিমিটার, এত সেন্টিমিটার আর এত সেন্টিমিটার পারদচাপ নির্দেশ করে। তরল বায়ুর তাপমাত্রা কত? তাহলে চিন্তা করো, বরফে কত, তুমি এখান থেকে পাচ্ছ এক্স আইস, যেটা দেখো এখানে প্রথমেই যেটা দেওয়া আছে, এত পারদচাপ নির্দেশ করে। সো পারদচাপটা, দিস ইজ মাই থার্মোমেট্রিক প্রপার্টি, ঠিক আছে? এটাই তাইলে এখানে সেই থার্মোমেট্রিক প্রপার্টি। ওকে, সো এটা যদি থার্মোমেট্রিক প্রপার্টি হয়, এখন তুমি হিসাব করো যে এক্স আইস যেটা,
বরফে স্থাপন করলে কত দিচ্ছে 75 সেন্টিমিটার। গুড। এক্স স্টিম কত দিচ্ছে বাষ্পে যখন স্থাপন করতেছো, দ্যাট ইজ 102.4 সেন্টিমিটার। সো 102.4 সেন্টিমিটার। এন্ড তোমাকে বলতেছে কোনো একটা এক্সে তরল বায়ুতে রাখলে পরে সে 23.5 সেন্টিমিটার দিচ্ছে, 23.5 সেন্টিমিটার দিচ্ছে। তরল বায়ুর টেম্পারেচার কত? তো সহজে জাস্ট হিসাব করো, তরল বায়ুর টেম্পারেচার থিটা তুমি জানো না, থিটা মাইনাস থিটা আইস কত হয় বলো তো? সেলসিয়াসে চাচ্ছ, এখানে হয়ে যাবে 0, এখানে হয়ে যাবে 100 মাইনাস 0 ইজ ইকুয়াল টু, এবার এখানে কি দিব? এক্স এর ভ্যালু গুলো না, এক্স মাইনাস এক্স থিটা, আই মিন এক্স থিটা মাইনাস এক্স আইস আর এক্স স্টিম মাইনাস এক্স আইস। সো এই জায়গায় এক্স থিটা বা এক্স এর যে ভ্যালু 23.5 এটা বসে যাবে 23.5 মাইনাস এক্স আইসে কত দেয় 75। সো এটা বসায় দাও, নিচে চলে আসবে কত? এখানে 102.4, 102.4 মাইনাস 75। সো একটু থিটাটা বাই করে ফেলো। 23.5 minus 75 divided by 102.4 minus 75 ইন্টু হয়ে যাবে 100। তাহলে আনসার চলে আসছে মাইনাস 187 পয়েন্ট, থিটা ইকুয়ালস টু মাইনাস 187.96 ডিগ্রি সেলসিয়াস। সো কোথায় আসছে? মাইনাস 187.95। সো এটার পরেই একটা বড় সড় সংখ্যা ছিল, তাই জন্য আর কি এটা আনসার। তো এখানে দেখো ওই যে 87 এর সাথে কিন্তু আরো একটা আনসার আছে, এটা পজিটিভ দিয়ে। সো দিস ইজ আ ট্র্যাপ, ট্র্যাপে পা দেওয়া যাবে না, ঠিক আছে? সো ট্র্যাপের মধ্যে পা না দিয়ে এই সলিউশনটা করতে হবে। আমরা পরের অঙ্কটাতে যেতে চাই। 501.85 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার সমতুল্য থার্মোডাইনামিক তাপমাত্রা কত? নিচের একক দেখেই বোঝা উচিত যে এটা কেলভিন স্কেলে চাচ্ছে। থার্মোডাইনামিক তাপমাত্রা মানে হলো পরম তাপমাত্রা স্কেল, পরম তাপমাত্রার স্কেল। সো দ্যাট ইজ বেসিক্যালি কেলভিন স্কেল বলতে পারো, রাইট? এটা আসলে কেলভিন স্কেল। সো এটা যেহেতু কেলভিন স্কেল, কেলভিন স্কেলে টেম্পারেচার কেমনে নেয় বলো তো? 273 যোগ করে দেয়, তাই না? সো আমি জাস্ট কে ইজ ইকুয়াল টু লিখতে পারবো কি এক লাইনে, কে ইজ ইকুয়াল টু থিটা প্লাস 273 যোগ করে দাও, কত হয়? 501.85, 501.85 যোগ 273, সরি যোগ হবে, বিয়োগ দিয়ে দিছি। সো আনসার চলে আসতেছে 774.85, 774, 774 হ্যাঁ 0.85 কেলভিন। ওকে, 774.85 কেলভিন, দ্যাট ইজ ইউর অ্যান্সার। কাহিনী শেষ, এটা মনে রাখলেই চলবে। আচ্ছা, তো এটা পারলাম আমরা। এখান থেকে তাইলে এখন একটু চলে যাব হইলো গিয়ে পরের স্লাইডটাতে। এখানে বলতেছে ফারেনহাইট স্কেলের কোন তাপমাত্রা সেন্টিগ্রেড স্কেলের দ্বিগুণ? সো ফারেনহাইটের যে মানটা সেটা সেলসিয়াসের মানের দ্বিগুণ, ভালো করে বুঝো। সো লেটস সে আমার ফারেনহাইটের যে ভ্যালুটা সেটা হইলো গিয়ে সেলসিয়াসের ডাবল, এফ ইজ ইকুয়াল টু 2c। ইকুয়েশন কি আমার কাছে আছে দেখো তো? ইকুয়েশন হলো f minus 32 by 9 is equal to c by 5। তাহলে আমার এই ইকুয়েশন থেকে জানতে চাইছে ফারেনহাইটের টেম্পারেচারটা কত, সেলসিয়াসেরটা জানতে চাই নাই। ফারেনহাইটের টেম্পারেচারটা কত যেটা সেলসিয়াসের ইকুইভ্যালেন্ট মানের ডাবল, মানে সেলসিয়াসে তার যে ইকুইভ্যালেন্ট মান তার ডাবল। সো আমি এখান থেকে সেলসিয়াসটা সরাই দিতে চাই। সো এই জায়গা থেকে আমি লিখতে পারবো কি সেলসিয়াস ইজ ইকুয়াল টু f by 2, ফারেনহাইটের হাফ, এটাই তো। সো এখান থেকে যদি এখন লিখি এটা হয়ে যাবে তাহলে 5f মাইনাস 5 ইন্টু 32 ইজ ইকুয়াল টু c সমান হবে f বাই 2, c সমান f বাই 2 আমরা পাইছি, ইন্টু এখানে হয়ে যাবে হইলো গিয়ে 9। সো এটা যদি একবার একটু হিসাব করে নিই কত হয়, তাহলে 5f 5x minus 5 into 32 is equal to x
ইন্টু 4.5। সো সলভ করে ফেললে এটা চলে আসতেছে 300। F is equal to চলে আসতেছে 320 ডিগ্রি ফারেনহাইট। সো 320 ডিগ্রি ফারেনহাইট কই, এই যে সি নাম্বারটা, এটা তাহলে আমাদের আনসার। ক্লিয়ার? আচ্ছা, এটা আমরা পারলাম। আমরা এটা যদি পারি তাহলে পরেরটা, কোন তাপমাত্রায় ফারেনহাইট ও কেলভিন স্কেলে একই পাঠ পাওয়া যাবে? তাহলে দেখো, এটা আমরা করছি F minus 32 divided by 180 is equal to ওই যে সেম জিনিসই তো, তাই না? K minus তোমার 273 বাই হইলো 100। তাহলে ওই যে ব্যাপারটা মনে আছে না, একটু আগেই তো করছিলাম, দুই জায়গাতে আমরা কি বসাই দিব, এখানে x এখানেও x, সো দিস ইজ x, দিস ইজ অলসো x। দুইটা যদি বসাই তাহলে কি আসতেছে, x minus 32 into 100 is equal to আমার x minus 273 into 180। সো সলভ করে ফেললে এই x এর ভ্যালু চলে আসবে 574.25। 574.25 আমরা একটু আগে এটা বাইর করছিলাম। সো এটা এখন যার জন্য হিসাব করতে যাও, 574.25। সো এটা ডিগ্রি সেলসিয়াসে করো আর কেলভিনেই, সরি সেলসিয়াস বলতেছি, ডিগ্রি ফারেনহাইটেই করো আর কেলভিনেই করো, একই মান দিবে। ওকে, একটি ত্রুটিপূর্ণ থার্মোমিটার বরফ বিন্দু 5 ডিগ্রি সেলসিয়াস, স্টিম বিন্দু 115, কোন বস্তুর প্রকৃত তাপমাত্রা 40 ডিগ্রি সেলসিয়াস হলে ত্রুটিপূর্ণ থার্মোমিটারে কত দিবে, এটা জানতে চাইছে। মজার জিনিস, অনেকেই আবার ভুল করে ফেলে, কারণ আমরা নর্মালি ত্রুটিপূর্ণ থেকে সঠিকটা বের করি, সঠিকটা দিয়ে দিছে। সো দেখো 40 মাইনাস 0 ডিভাইডেড বাই তাইলে হবে 100 মাইনাস 0, সেলসিয়াসেরটা লিখলাম। এবার চলে যাব ত্রুটিপূর্ণটা কত দিবে জানি না, মাইনাস বরফে দেয় 5 আর এখানে হবে 115 মাইনাস 5। তাহলে হিসাব করে নাও 40 বাই 100, সো 0.4 ইন্টু হয়ে যাবে হইলো গিয়ে তোমার 110 গুণ যোগ হবে 5। আনসার চলে আসতেছে থিটা ইকুয়ালস টু 49 ডিগ্রি সেলসিয়াস। দ্যাটস ইট, এটাই দিলে আমার আনসার। তো বুটেক্স 11-12-তে আসা এই কোশ্চেনটা আমরা সলভ করতে পারলাম। চলে যাব তাইলে এই কোশ্চেনে। এক রোগীর দেহের তাপমাত্রা এবং একটি ত্রুটিপূর্ণ তাপমাত্রার সাহায্যে মেপে 45 ডিগ্রি পাওয়া গেল। যদি এই থার্মোমিটারে বরফ বিন্দু এবং বাষ্প বিন্দু যথাক্রমে 3 ডিগ্রি এবং 107 ডিগ্রিতে পাওয়া যায়, তাহলে রোগীর দেহে প্রকৃত তাপমাত্রা ফারেনহাইট স্কেলে বের করো। আচ্ছা, সো এটা যদি হয়ে যায় তাহলে আমাদের এই ক্লাসটা এখানেই শেষ হইলো। খুব সোজা 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 কিছু কোশ্চেন সলভ করছি এবং বেসিক্যালি থিওরি নিয়ে আমি আলোচনা করার চেষ্টা করছি। আশা করি থার্মোমিটার রিলেটেড যা যা প্রবলেমস আসছে সেগুলো তোমরা খুব ভালো করে বুঝতে পারছো এবং এই আইডিয়াগুলো কাজে লাগায় তোমরা থার্মোমিটার রিলেটেড যত ধরনের প্রবলেমস আছে সেগুলো ইজিলি সলভ করতে পারবা। দেখা হবে তাহলে তোমাদের সাথে পরবর্তী লেকচারে আবার। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আজকের মতো বিদায়, টাটা।